সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিসকভার 125। বাংলাদেশে খুব জনপ্রিয় একটা বাইক, মোটামুটি একদম হ্যান্ডসাম একটা বাইক বলা যায়। যারা জেন্টেলম্যান, সেই জেন্টেলম্যানরা মোটামুটি এই বাইকটা ব্যবহার করে। যায় পাশে আরেকটা যাইতেছে, হ্যাঁ ভালোই মাইলেজ দেয় বাইকটা। কিন্তু কথা হচ্ছে দুঃখজনক ব্যাপার হচ্ছে এরকম একটা বাইকের ব্র্যান্ড, এরকম একটা বাইক বাংলাদেশের কোনো কোম্পানি দাঁড়া করাইতে পারে না। আমরা তো চাই যে আমার দেশের কোম্পানির বাইকগুলো আমরা ব্যবহার করতে, এগুলো যদি ওই মানের হইতো। আমাদের তো ওই পরিমাণের দক্ষ টেকনিশিয়ান নাই যে একটা সুন্দর বাইক বানাবে। কি গাড়ির জন্য দাঁড়ায় আছে হইতে পারে, হোয়াটএভার। তো আমাদের দেশে যদি একটা কোম্পানি সুন্দরভাবে বাইক বানাইতো, এই যে এফজেডের বাইকগুলো অনেক দারুণ, ব্রেকিং কন্ট্রোলিং, কিন্তু ওদের প্রাইসটা একটু বেশি। ওয়েদারটা আমার কাছে মোটামুটি ভালোই লাগতেছে, কিন্তু বাস্তবিক অর্থে যদি বাইক থেকে নামা হয় তাহলে দেখা যায় যে গরমে তেমন একটা ভালো লাগতেছে না। কিন্তু বাইকের মধ্যে আসি তাই মনে হচ্ছে যে কি মোটামুটি সুন্দর একটা ওয়েদার। যাই হোক, যেটা বলতেছিলাম আসলে আমাদের বাইকের যে বিষয়টা হচ্ছে আমাদের দেশীয় কোনো কোম্পানি ভালো কোনো বাইক বানাইতে পারে না। এই যে হিরো এক্সট্রিম, ওইটাও ইন্ডিয়ান। তারপর হচ্ছে এফজেড, এটাও ইন্ডিয়া থেকে ওর মেড হয়ে বাংলাদেশে ঢুকে। হ্যাঁ, তো এই বাইকগুলো সবই মোটামুটি বাইরের কোম্পানি, হয় ইন্ডিয়ান, নাইলে জাপানি, নাইলে এই যে অন্য দেশের। সুজুকিগুলোও সম্ভবত জাপানি। তো সব কিছু মিলে আসলে আমাদের কোম্পানি, আমাদের দেশীয় কোনো কোম্পানি দাঁড়ায় না। এটা হচ্ছে একটা বিশাল দুঃখজনক ব্যাপার। আমাদের আসলে নিজস্ব কোম্পানির যদি বাইক থাকতো, নিজস্ব দেশীয় কোম্পানির বাইকগুলো হইলে আমরা যে টাকা পয়সাগুলো খরচ করে বাইক কিনি, সেটা একটা ভালো লাগা কাজ করতো যে আমার একটা দেশীয় কোম্পানি, সেখানে আমার দেশের ছেলেমেয়েরা কাজ করবে, জব করবে, একটা ইন্ডাস্ট্রি দাঁড়াবে। কিন্তু সেই জায়গায় দেখেন কোনো কোম্পানি, বিশেষ করে বাংলাদেশে, যেটা সত্যি কথা, ইন্ডিয়ানরা চায় না যে এই দেশে কোনো কোম্পানি দাঁড়াক, এই দেশে কোনো কোম্পানি বিল্ড আপ করুক, এই দেশের কোনো একটা কোম্পানি এগিয়ে যাক, তারা ব্যবসা করুক, এই দেশটাকে উন্নতি করুক, এই দেশের কর্মসংস্থান হোক। এটা কোনোভাবে ইন্ডিয়া চায় না। আমার দেশের সবচেয়ে বড় শত্রু যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়া কোনো ইনস্টিটিউট বাংলাদেশকে দাঁড়াইতে দেয় না। বিগত 17 বছর আপনারা দেখেছেন যে একটা ফ্যাসিস্ট দানবকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো ভোট ছাড়াই টিকায় রাখছিল। ওই মাফিয়া, ওই দানব বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশন, সমস্ত কিছুকে ভেঙে দিয়ে সে ক্ষমতায় ছিল। পুরো দেশটাকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে বানিয়ে, ভারতের পররাজ্য হিসেবে তুলে দিয়ে সে আরামসে ভোট ছাড়া, ভোটবিহীন ক্ষমতায় ছিল। আর এই দেশটাকে, এই দেশের অর্থনীতিকে, এই দেশের ভূরাজনীতিকে ডুবিয়েছে। এদেশের সার্বভৌমত্ব পুরোপুরি হুমকিতে নিয়ে গিয়েছে। এদেশে কোনো কোম্পানি দাঁড়াইতে দেয় নাই। এই যে জুট মিল, তারপর হচ্ছে চিনিকল, আদমজি জুট মিল, চিনিকল, সব কিছু, এভরিথিং, সব কিছু সে বন্ধ করে দিয়েছে। মানে সমস্ত কিছু আমাদের, যাতে আমরা ইন্ডিয়া থেকে আমদানি করি, মানে ইন্ডিয়ার ব্যবসা হোক, আমার দেশটা যেই দিকে যাক, জাহান্নামে যাক, ওইটা তার দেখার বিষয় না। এই হচ্ছে বিশাল সমস্যা। যাই হোক, আল্লাহর রহমত আমরা সেই দানবকে হটাইছি। কিন্তু এখন কথা হচ্ছে সামনে যে আরেকটা দল ক্ষমতা আসতে চাইতেছে, তারাও বিএনপির কথা বলতেছি। এই বিএনপিও একই অবস্থা, ভারতের সাথে আতাত করে সে ক্ষমতায় আসতে চাইতেছে। অথচ তার ভারত বিরোধিতাই হওয়ার কথা ছিল একমাত্র মেইন উদ্দেশ্য। কারণ ভারতই আমাদের দেশটাকে সবচেয়ে বেশি ডুবিয়েছে, ভুগিয়েছে। আর সে ভারতের সাথে বিএনপি এখন যায় আতাত করতেছে। বিএনপি সালাউদ্দিন, এই যে সালাউদ্দিন গুমের নাটক করছিল না, আমরা তাকে নিয়ে কত কথা বলছি যে বিএনপির একজন নেতা সালাউদ্দিনকে গুম করে রাখছে ইন্ডিয়া। অথচ সে নিজেই রয়ের ইন্ধনে ভারতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে। ওমা, দেখেন আপনি কি সুন্দর বাংলো বাড়িতে সে বসে বসে আড্ডা দিতেছে। যদি কেউ গুম হয়, কেউ যদি কেউ যদি গুম হয় বা তাকে যদি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে কোনো দেশে পায়, তাহলে তাকে জেলে রাখে। তাকে কি সুন্দর ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা বাংলো বাড়িতে রাখছে। হ্যাঁ, বাংলো বাড়িতে রাখা তাকে আদর যত্ন করে পেলে পুষে তাদের
নেক্সট অ্যাসেট হিসেবে তাকে বানাইছে। এখন সে ইন্ডিয়ার যে কথা, যে পারপাস, এটাই সার্ভ করতেছে। চলেন একটু এদিক দিয়ে যাই। মেন রোডে বড় গাড়িটার জন্য শান্তি লাগতেছে না। তো এখন ইন্ডিয়া যেটা গোয়েন্দা সংস্থার তাকে যেটা শিখাই দিছে, সে ওই মিলেই কাজ করতেছে, এর বাহিরে আসলে আর কিছুই না। এখন আমি আপনাদেরকে দেখাতে বের হয়েছি প্রকৃতি। সে প্রকৃতিতে আইসেও যখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বিষয় বিশ্লেষণ করতে হয়, তখন এটা আসলে দুঃখজনক ব্যাপার। আমার নিজের আসলে বিষয়গুলো নিয়ে কথা না বললে খারাপ লাগে। দেশের মানুষকে আসলে জানানো দরকার যে আপনার দেশটা কোথায় আছে, আপনার আগামীর ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাচ্ছে, এটা আপনার জানতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কী রেখে যাচ্ছেন, কার হাতে দেশটা তুলে দিচ্ছেন, এগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে বিএনপির এই যে লোকগুলা, এরাও ইন্ডিয়ার কাছে বেচা একটা দল, তারাও নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে তারা ভারতের সাথে আঘাত করে আগামীর ক্ষমতায় আসতে চাইতেছে। কি এই দেশের ভাগ্য বিগত 54 বছরেও কখনো গড়ে উঠে নাই, সেভাবে ডেভেলপ করে নাই। আরও কয়েকশো বছরও ডেভেলপ করে কিনা জানি না, হয়তো বা করবে না। কারণ এই দেশের এক একটা দালাল, এদেশের সব দালালের গোষ্ঠী, ক্ষমতার জন্য নিজের মেধা, বুদ্ধি, শ্রম, দেশ সব কিছু বিক্রি করে দিতে রাজি। শুধুমাত্র ক্ষমতা দরকার, সেই ক্ষমতায় গিয়ে তারা লুটপাট, চাঁদাবাজি। মানুষের ভাগ্যে কী আছে আসলে জানি না। বিএনপি কেন যে ভারতের খপ্পরে পড়তেছে, যে বিএনপির প্রেসিডেন্ট, বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান ইন্ডিয়ান অ্যাগ্রেশনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার জীবনটা পর্যন্ত তাকে দিতে হয়েছে। সেই তারাই এখন আবার ভারতের গোলামি, পাঁচ আটাচাটি, এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত। এটা আসলে বরাবরই আমাদেরকে হতাশ করে। আমরা আসলে বরাবরই হতাশ হই। তাদের কাছ থেকে অনেক ভালো কিছু আশা করি, যে দেশটা তারা সুন্দরভাবে চালাবে, ভারতের কাছে বিক্রি করবে না, ভারতের গোলামের রাজ্যতে পরিণত করবে না। কিন্তু তারা আমাদের সামান্য চাওয়াটুকু রাখতে পারতেছে না। তারা মনে করতেছে যে না, ভারত ছাড়া মনে হয় তাদের কোনো গতি নাই। তারা এই জিনিসটা বিশ্বাস করার কারণে দেশটা ধ্বংসের ধার প্রান্তে। তাদের বিশ্বাস হয়ে গেছে যে ভারত ছাড়া মনে হয় কোনো গতি নেই। আরে ভাই, ভারত তোমাদেরকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করে না। ভারতের একমাত্র বন্ধু হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, এই শেখ পরিবার। আপনারা জানেন হয়তোবা যে 1975-এর পরে এই শেখ হাসিনাকে ভারতে ইন্ধন জুগিয়েছে, ভারতেই জায়গা দিয়েছিল। 75-এর পরও ভারত হাসিনাকে জায়গা দিয়েছে এবং এখনও সেই জায়গাটা ভারতই তাকে দিছে। তো বিএনপি আসলে তাদের একটা টিস্যু পেপারের মতো ব্যবহার হবে। এরপরে যখন ব্যবহার শেষ হয়ে যাবে, তাদের কার্য যখন সিদ্ধি হয়ে যাবে, তখন তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু এই জিনিসটা তারা বুঝতে পারতেছে না। কেন বুঝতে পারতেছে না? তাদের ওই যে জ্ঞানের অভাব, দক্ষতার অভাব। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন বিশ্বের সেরা খেলোয়াড়, এরকম একজন ব্যক্তিকে আমরা আজীবন ধরে রাখাটা আমাদের কর্তব্য ছিল, কিন্তু আমরা পারবো না। কারণ এই রাজনৈতিক যে বন্দোবস্ত, ভারতের যে বন্দোবস্ত, এই বন্দোবস্ত কোনো দিন সহ্য করতে পারবে না যে ভারত চাইবে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকুক। ডক্টর মোহাম্মদ ইউনূস যত তাড়াতাড়ি চলে যাবে, তত তাড়াতাড়ি ভারতের লাভ। কারণ ভারত আবার সেই বিএনপিকে দিয়ে, বিএনপির সাথে যেহেতু আঘাত হয়ে গেছে, সে বিএনপিকে দিয়ে আবার সেই আগের কায়েমি রাজ্য, দাসত্বের রাজ্য তারা আবার পরিচালনা করবে, এই দেশটাকে গিলে খাবে। তাদের করিডোর, তাদের ব্যবসা, তাদের বাণিজ্য, তাদের এই যে তুলা রপ্তানি, বাংলাদেশে তারা সবচেয়ে বেশি তুলা রপ্তানি করতো, অলমোস্ট 60%। সেই 60% বা 60% তুলার এখন রপ্তানি বন্ধ ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। তিনি বন্ধ করে দিয়েছেন। তারা আমাদের ট্রান্সশিপ বন্ধ করে দিল। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা এখনও তাদের এই যে ট্রানজিট বন্ধ করতে পারি না। তারা আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে, আমাদের যে পণ্যের আনা নেওয়া এগুলা করতো সেটা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা ট্রানজিটটা তাদের বন্ধ করতে পারি নাই। তারা যে আমাদের এই যে রেল ট্রানজিট নিল, সড়ক ট্রানজিট নিল, এগুলো আমরা বন্ধ করতে পারি নাই, কিন্তু তারা আমাদের ঠিকই ট্রান্সশিপমেন্টটা বন্ধ করে দিছে। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। তারপর এই যে দেখেন, আমাদের নিউজ চ্যানেলগুলা, বিভিন্ন চ্যানেল
ভারতে বন্ধ করে দিয়েছে, কারণ তারা এটাকে হুমকি মনে করতেছে। বাংলাদেশের মানুষ পাকিস্তানের সাথে কিছুদিন আগে ভারতের যে যুদ্ধ লাগছে সেই যুদ্ধে পাকিস্তানকে সাপোর্ট করছিল। পাকিস্তানের বিজয় দেখে এই দেশের মানুষ কতটা খুশি হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। এটা আপনি নিশ্চয়ই আপনারা দেখছেন, টিভি স্ক্রিন এবং মোবাইল, ইউটিউব যা যা আছে এগুলোতে হয়তো বা দেখছেন। ভারত চায় না যে বাংলাদেশটা কখন উঠে দাঁড়াক, এই জন্য তারা সবসময় একটা কায়েমি রাজ্য, দাসত্বের রাজ্য হিসেবে চায় যে এই দেশটাকে তারা ডুবিয়ে রাখতে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে যত তাড়াতাড়ি হটানো যাবে তত তাড়াতাড়ি